মুভির শুরুতেই দেখা যায় ছোট্ট একটি সুন্দরী মেয়ে। বয়স হবে 10 থেকে 12 বছর। তার মাথায় ছিল দুটো শিং, শরীরে ছিল দুটি ডানা। মেয়েটির নাম মেলেফিসেন্ট। সে ছিল এক মায়াবী পরী। সে থাকতো এক জাদুকরী বনে। বাইরের পৃথিবী সে কোনোদিন দেখেনি। এই বনই ছিল তার সবকিছু। সেখানে মানুষের অস্তিত্ব ছিল না। নানা ধরনের অদ্ভুত প্রাণী আর জীবজন্তুতে ভরা ছিল বনটি। একদিন মেলেফিসেন্ট বনের ভিতর দিয়ে হাঁটছিল। হঠাৎ সে দেখতে পায় একটি ছোট্ট ছেলেকে। মেলেফিসেন্ট জিজ্ঞেস করে, তুমি কে? এখানে কি করছো? ছেলেটি বলে তার নাম স্টেফান। সে পাশের রাজ্যেই থাকে। সে একটি হীরা দেখে সেটি তুলে নিয়েছিল। মেলেফিসেন্ট হীরাটি তার কাছ থেকে নিয়ে নেয় এবং বলে, চলো, তোমাকে আমি তোমার রাজ্যে পৌঁছে দেই। ছেলেটি বলে, ঠিক আছে, তবে তুমি কি আমার বন্ধু হবে? আর যদি আমি আবার এই বনে আসি, তাহলে কি তোমার সঙ্গে খেলতে পারবো? মেলেফিসেন্ট উত্তর দেয়, এটা এক জাদুকরী বন, তোমার এখানে আসা ঠিক নয়। কথা বলেই তারা হাত মেলায়, কিন্তু হাত মেলাতেই মেলেফিসেন্ট শরীরে এক ধরনের শক অনুভব করে, কারণ ছেলেটির আঙুলে ছিল লোহার আংটি। সে জানায় যে লোহা পরীদের দগ্ধ করে। এরপর ছেলেটি তার রাজ্যে ফিরে যায়। ধীরে ধীরে সে মেলেফিসেন্টের ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠে। তারা একসঙ্গে খেলতো, গল্প করত। এভাবে কেটে যায় অনেক বছর। বয়স বাড়তে বাড়তে তারা 16 বছরে পা রাখে। তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে। এরপর অনেকদিন হলো সেই ছেলেটি আর বনে আসছিল না। মেলেফিসেন্টের তার কথা অনেক মনে পড়ছিল। সে তাকে খুবই মিস করতে থাকে। একদিন মেলেফিসেন্ট বনে বসেছিল। হঠাৎ সে দেখে এক রাজা বিশাল সৈন্য আর ঘোড়ার বাহিনী নিয়ে বন দখল করতে আসছে। মেলেফিসেন্ট ছিল বনের রক্ষক পরী। সে জানতো কিভাবে তার বোনকে রক্ষা করতে হয়। সে রাজার কাছে এসে বলে, তুমি আমার বনে প্রবেশ করতে পারবে না। রাজা হেসে উত্তর দেয়, আমি তোমার অনুমতি চাইনি। কথা বলেই রাজা তার সেনাদের আদেশ দেয়, আমি ওর মৃতদেহ চাই। রাজার সৈন্যরা বনের দিকে এগোতে থাকে, কিন্তু বনের অদ্ভুত সব প্রাণীরা হঠাৎই সৈন্যদের উপর আক্রমণ চালায়। রাজা ও তার সৈন্যরা অনেক আহত হয়ে পড়ে। রাজা ও বেঁচে যাওয়া সৈন্যরা ভয়ে রাজ্যে ফিরে আসে। তখন রাজা ছিল খুব বৃদ্ধ ও দুর্বল। সে সব মানুষকে জড়ো করে বলে, তোমরা জানো ওই বনে অসংখ্য ধনরত্ন রয়েছে। শুরু থেকে আমি বলে যাচ্ছি আমরা বনটি দখল করব, কিন্তু আমার এই দুর্বল অবস্থায় সেটি আর সম্ভব নয়। তবে আমি তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছি, যে মেলেফিসেন্টকে হত্যা করতে পারবে, আমি আমার কন্যার সঙ্গে তার বিবাহ দেব। এই কথা শোনার পর ভিড়ের মাঝ থেকে এক যুবক এগিয়ে এসে বলে, আমি পারবো। অন্যদিকে অনেক বছর পর স্টেফান আবার মেলেফিসেন্টের কাছে ফিরে আসে। মেলেফিসেন্ট অবাক হয়ে জিজ্ঞেস করে, এতদিন কোথায় ছিলে? আমাদের বন্ধুত্বের কথা কি তোমার মনে পড়েনি? স্টেফান বলে, আমাকে ক্ষমা করো, আমি ব্যস্ত ছিলাম, তবে তোমাকে ভুলিনি। এই কথা শুনে মেলেফিসেন্ট তাকে ক্ষমা করে দেয়। এরপর তারা দুজন বসে কথা বলতে শুরু করে, কিন্তু স্টেফানের মনে চলছিল অন্য কিছু। সে কৌশলে মেলেফিসেন্টকে মাদক মিশ্রিত পানি খাইয়ে অচেতন করে দেয়। তারপর ছুরি হাতে তার প্রাণ নিতে যায়, কিন্তু শেষ পর্যন্ত সে তাকে হত্যা করে না। পরদিন সকালে মেলেফিসেন্ট জেগে উঠে দেখে তার ডানা নেই। ক্ষতবিক্ষত শরীর থেকে ডানাগুলো কেটে নেওয়া হয়েছে। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। ব্যথায় আর কষ্টে চিৎকার করতে থাকে সে। আসলে স্টেফানই ছিল সেই যুবক যে রাজার শর্তে রাজি হয়েছিল। এদিকে স্টেফান ডানাগুলো নিয়ে রাজার কাছে হাজির হয়। রাজা খুশি হয়ে তাকে পুরস্কৃত করে এবং নিজের কন্যার সঙ্গে বিয়ে দিয়ে রাজা বানিয়ে দেয়। অন্যদিকে মেলেফিসেন্ট অনেক ভেঙে পড়ে। এখন সে আর উঠতে পারে না। দুঃখ ভারাক্রান্ত মনে বনের পথে হাঁটছিল। তখন সে দেখে এক শিকারী একটি কাককে মারতে যাচ্ছে। মেলেফিসেন্ট তা সহ্য করতে পারে না। সে তার জাদু দিয়ে কাকটিকে মানুষে পরিণত করে। হঠাৎ এই দৃশ্য দেখে শিকারী ভয়ে পালিয়ে যায়। মানুষের রূপ নিয়ে কাকটি মেলেফিসেন্টকে বলে, আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ, কিন্তু আপনি এটা কেন করলেন? মেলেফিসেন্ট বলে, আমি নিজেও জানি না, আমার হৃদয়ে তোমার প্রতি মায়া জন্মেছিল। তখন কাকটি বলে, আমি সারা জীবন আপনার সেবায় নিয়োজিত থাকবো। মেলেফিসেন্ট তার নাম দেয় ডায়াভল। ডায়াভল মেলেফিসেন্টের জন্য নানা তথ্য জোগাড় করে আনতো। এভাবে মেলেফিসেন্ট জানতে পারে স্টেফান কেবল রাজা হওয়ার লোভেই তার ডানাগুলো কেটে নিয়েছে। এরপর থেকে মেলেফিসেন্ট মানুষদের ঘৃণা করতে শুরু করে। তার বিশ্বাস একেবারে ভেঙে গেছে। এদিকে দেখা যায় স্টেফানের ঘরে এক কন্যা সন্তান জন্ম নেয়। রাজ্যে উৎসব শুরু হয়, কিন্তু কেউ জানতো না দূর থেকে মেলেফিসেন্টও সেখানে উপস্থিত হয়েছে। সুযোগ বুঝে সে শিশুটির সামনে আসে। সে বলে, তুমি খুব সুন্দর, কিন্তু যখন তুমি 16 বছরে পা দেবে, তখন এক সুচ তোমার হাতে ফুটবে
এবং তুমি মারা যাবে। স্টেফান অনুনয় করে বলে, এটা করো না, আমার ছোট্ট মেয়ের উপর প্রতিশোধ নিও না। তখন মেলেফিসেন্ট উত্তর দেয়, আমিও একসময় ছোট ছিলাম, মনে করো তুমি আমার সঙ্গে কি করেছিলে। সে বলে, একটি উপায় আছে, যদি তোমার কন্যা 16তম জন্মদিনে তার সত্যিকারের ভালোবাসা খুঁজে পায় তবে তার চুম্বনে সে বাঁচবে। এ কথা শুনে স্টিফান চিন্তায় পড়ে যায়। তখন সেখানে 3টি ছোট পরী আসে। স্টিফান তাদের বলে, আমার কন্যাকে এখান থেকে দূরে সরিয়ে নিয়ে যাও। 16 বছর না হওয়া পর্যন্ত সে যেন এই রাজ্যে প্রবেশ করতে না পারে। এরপর সে সেনা নিয়ে বনের দিকে অগ্রসর হয়, কিন্তু মেলেফিসেন্ট তার জাদু দিয়ে বনকে সুরক্ষিত করে ফেলে। কোনো মানুষ আর বনের ভেতরে প্রবেশ করতে পারে না। এদিকে দেখা যায় প্রিন্সেসের নাম রাখা হয় অরোরা। 3 পরী তাকে দূরে নিয়ে গিয়ে লুকিয়ে রাখে, কিন্তু মেলেফিসেন্ট তার অবস্থান ভালোভাবেই জানতো। মাঝে মাঝে সে গোপনে অরোরাকে দেখতে যেত। প্রথমে সে শিশুটিকে ভয় দেখানোর চেষ্টা করত, কিন্তু ছোট্ট অরোরা তার দিকে তাকিয়ে মিষ্টি হেসে দিত। ধীরে ধীরে মেলেফিসেন্টের মন নরম হতে থাকে, কারণ মেলেফিসেন্ট মূলত খারাপ ছিল না, সে ছিল এক মায়াবী পরী। সে মোটেও নিষ্ঠুর ছিল না। যে 3 পরী রাজকন্যা অরোরার যত্ন নিত তারা ছিল খুব কেয়ারলেস। মেলেফিসেন্ট বহুবার অরোরার প্রাণ বাঁচিয়েছে, কখনো পাহাড় থেকে পড়ে যাওয়ার থেকে, কখনো গাছ থেকে পড়ে যাওয়া থেকে। সব সময় মেলেফিসেন্ট তাকে রক্ষা করেছে। সময় কেটে যায়, অরোরা বড় হতে থাকে। তখন তার বয়স 15 বছর। তখন সেই 3 পরী অরোরাকে নিয়ে যায় এক সুরক্ষিত স্থানে। চারদিকে উঁচু গাছগাছালিতে ঘেরা, বাইরে যাওয়ার কোনো পথ নেই। অরোরা বাইরের পৃথিবী কোনোদিনও দেখেনি। সে ভেতরে ভেতরে কৌতূহলী ছিল। একদিন সে বাইরে বেরিয়ে চারপাশ দেখতে শুরু করে। হঠাৎ তার মনে হয় কেউ আছে আশেপাশে। সে বলে, যদি কেউ থাকো তবে সামনে এসো। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় মেলেফিসেন্ট। সামনে এসে দাঁড়াতেই অরোরা বিস্ময়ে চিৎকার করে ওঠে, তুমি সেই যে আমাকে ছোট থেকে দেখাশোনা করছো, তুমি কেন আমার সামনে আসো না? তুমি তোমার ফেরি মাদার, তোমার সঙ্গে থাকা কাকটাকেও আমি খুব ভালোবাসি। এই উত্তর শুনে মেলেফিসেন্ট অবাক হয়ে যায়। ধীরে ধীরে সে অরোরাকে ভালোবাসতে শুরু করে। মা মেয়ের মতো তাদের এক সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। তারা একসঙ্গে সময় কাটাতো, খেলতো, গল্প করত। একদিন অরোরা ঘুমিয়ে থাকতেই মেলেফিসেন্ট তার জাদু দিয়ে অভিশাপ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে বুঝতে পারে এত বছরের অভিশাপ ভাঙা সম্ভব নয়, বিশেষ করে যখন এর পূর্ণ হওয়ার সময় ঘনিয়ে এসেছে। এতে মেলেফিসেন্ট খুব চিন্তিত হয়। অরোরার 16তম জন্মদিন প্রায় এসে গেছে। সে প্রার্থনা করতে থাকে যেন অরোরা সত্যিকারের ভালোবাসা খুঁজে পায় আর অভিশাপ ভেঙে যায়। পরদিন সকালে বনে অরোরা আর মেলেফিসেন্ট কথা বলছিল। অরোরা জিজ্ঞেস করে, তোমার ডানা কোথায়? সব পরীরই তো ডানা থাকে। মেলেফিসেন্ট ব্যথিত কণ্ঠে বলে, আমারও ডানা ছিল, কিন্তু এক মানুষ সেগুলো ছিনিয়ে নিয়েছে। আমি সেগুলো নিয়ে আকাশে উঠতাম, অনেক সুখী ছিলাম। একথা শুনে অরোরা তাকে শান্ত করে বলে, আগামীকাল আমার 16তম জন্মদিন, আমি তোমার কাছে আসব। তুমি একা নও, আমি আছি তোমার সঙ্গে। কিন্তু মেলেফিসেন্ট জানতো এটা সম্ভব নয়। অরোরা বন থেকে ফেরার পথে এক সুন্দর যুবককে দেখে। সে অরোরার সমবয়সী। চোখাচোখি হতেই দুজনে একে অপরকে পছন্দ করে ফেলে। এরপর অরোরা ঘরে ফিরে যায়। সে 3 পরীকে বলে, আমি এখানে থাকতে চাই না, আমি মেলেফিসেন্টের কাছে চলে যেতে চাই। পরীরা ভেবে নেয় হয়তো অরোরা সত্যিটা জেনে গেছে। তারা বলে, মেলেফিসেন্ট আসলে এক দুষ্ট পরী, সে তোমার উপর অভিশাপ দিয়েছে, সে তোমাকে মেরে ফেলতে চায়। একথা শুনে অবাক অরোরা হতবাক হয়ে যায়। তাদের কথা বিশ্বাস করতে না পেরে সে দুঃখে মনে ছুটে আসে মেলেফিসেন্টের কাছে। সে জিজ্ঞেস করে, আমি যা শুনেছি সেটা কি সত্যি? মেলেফিসেন্ট উত্তর দেয়, হ্যাঁ, এটা সত্যি, আমি তোমার উপর অভিশাপ দিয়েছিলাম। অরোরা অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে আসে। সে রাজ্যের দিকে দৌড়ে যায়। রাজ্যে গিয়ে তার বাবা স্টিফানকে জড়িয়ে ধরে। সে বলে, বাবা, আমি তোমাকে খুব মিস করেছি। আমি ভেবেছিলাম আমি একা। রাজা 3 পরীর উপর ক্ষেপে ওঠে। সে বলে, আমি তোমাদের বলেছিলাম অরোরাকে 16 বছর পূর্ণ হওয়ার একদিন পরে নিয়ে আসবে, তাহলে সবকিছু জেনেও কেন এখন এনেছো? অভিশাপ তো এখন পূর্ণ হতে চলেছে। রাজা তার সৈন্যদের আদেশ দেয় অরোরাকে ধরে নিয়ে এক কক্ষে আটকে রাখতে, সেখানে যেন কিছুই না থাকে এবং কাউকে যেন সেই রুমে ঢুকতে দেওয়া না হয়। কিন্তু রাজা সেই অভিশাপ ঠেকাতে পারে না। অরোরার 16তম জন্মদিন আসে। অভিশাপের প্রভাবে রাজকন্যা অরোরা নিজেই গিয়ে পৌঁছায় সেই জায়গায় যেখানে সুতার কাটার চাকাগুলো রাখা ছিল। সেখানে ছিল ধারালো সূচ। অভিশাপের টানে অরোরা সেই সূচ স্পর্শ করে আর সঙ্গে সঙ্গে গভীর ঘুমে ঢলে পড়ে। রাজা ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ তার কন্যা এখন অচেতন।
কখনো আর জেগে উঠবে না। অন্যদিকে মেলেফিসেন্ট অনেক কষ্ট পাচ্ছিল। সে তখন সেই যুবককে ডেকে আনে যাকে অরোরা আগে দেখেছিল। মেলেফিসেন্ট ছেলেটিকে নিয়ে আসে অরোরার শয্যার কাছে। সেখানে সেই 3 পরী রাজকন্যার যত্ন নিচ্ছিল। এদিকে যুবকটি অরোরার কাছে এগিয়ে গিয়ে তাকে চুমু দেয়, কিন্তু অরোরা জাগে না। মেলেফিসেন্ট বুঝতে পারে সে অরোরা সত্যিকারের ভালোবাসা নয়। এই দৃশ্য থেকে মেলেফিসেন্ট ভেঙে পড়ে, কেঁদে কেঁদে বলে, আমি তোমাকে খুব মিস করব। তোমার হাসি, তোমার মুখ আমি কোনোদিন ভুলবো না। এই কথা বলে সে অরোরার কপালে চুমু দেয়। এরপর সে চলে যেতে উদ্যত হয়, কিন্তু হঠাৎ পিছন থেকে এক মিষ্টি কণ্ঠ শোনা যায়, থামো ফেইরি মাদার। সে কণ্ঠ অরোরার। হ্যাঁ, অরোরা সত্যিকারের ভালোবাসা ছিল মেলেফিসেন্ট, কারণ মেলেফিসেন্ট তাকে অন্তর থেকে ভালোবাসতো। অরোরা বলে, আমি তোমার সঙ্গে বনে থাকতে চাই। তাদের একসঙ্গে ফিরতে যাওয়া মাত্র স্টেফেনের সেনারা তাদের উপর লোহার জাল ফেলে দেয়। সেই জাল পরীদের গায়ে পড়লে দগ্ধ হয়ে যায়। মেলেফিসেন্ট অসহায় হয়ে পড়ে। তখন সে তার কাক ডায়াভালকে ড্রাগনে রূপান্তরিত করে। বিশাল ড্রাগন আগুনের স্বাদ ছাড়ে। আগুনে রাজসেনারা ভস্মীভূত হয়ে যায়। মেলেফিসেন্ট আবার মুক্তি পায়, কিন্তু তখন রাজা স্টেফান এসে পৌঁছায়। তার হাতে ছিল লোহার তৈরি ঢাল। সে দৃঢ় প্রতিজ্ঞ আজ মেলেফিসেন্টকে শেষ করে দেবে। এদিকে অরোরা দেখে মেলেফিসেন্টের ডানাগুলো একটি কক্ষে রাখা আছে। সেগুলো নড়ছিল, যেন জানে তাদের মালিক কাছে এসেছে। অরোরা সেগুলোকে মুক্ত করে দেয়। সঙ্গে সঙ্গে ডানাগুলো মেলেফিসেন্টের সঙ্গে যুক্ত হয়ে যায়। মেলেফিসেন্ট আবার ডানা ফিরে পায়। সে আকাশে উঠতে থাকে। সে স্টেফানকে আকাশে তুলে নেয়, কিন্তু নিচে ছুঁড়ে ফেলে না। কিন্তু স্টেফান আক্রমণ করার চেষ্টা করে। শেষে দুজনেই দুর্গ থেকে নিচে পড়ে যাওয়ার উপক্রম হয়। স্টেফান মরিয়া হয়ে মেলেফিসেন্টের ডানাগুলো আঁকড়ে ধরে যাতে সে উঠতে না পারে, কিন্তু মাটির কাছাকাছি আসতেই মেলেফিসেন্ট ডানা মেলে উড়ে যায় আর স্টেফান মাটিতে আছড়ে পড়ে মারা যায়। সবকিছু আবার ঠিকঠাক হয়ে যায়। পরদিন সকালে মেলেফিসেন্ট বনের চারপাশে দেওয়া জাদুর প্রাচীর সরিয়ে নেয়। আবার ফুল ফোটে, সবুজে ভরে ওঠে বন। এরপর সে অরোরাকে বলে, এখন থেকে তুমি এই বনের রানী। রাজ্য আর বন মিলে এক হয়ে যায়। সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। এখানেই মুভিটি শেষ হয়।